সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে আমি আপনাদের জন্য এতদিন যে ভিডিওগুলো করেছি সেগুলো আমার ল্যাপটপ থেকে করেছি। তো ল্যাপটপের পারফরমেন্সটি একটু কম পাওয়ার কারণে, অর্থাৎ আমার ল্যাপটপটি প্রায় 3-3.5 বছর আগের পুরনো। তো ল্যাপটপের পারফরমেন্স একটু স্লো পাওয়ার কারণে আমি নতুন করে ডেস্কটপ সাজিয়ে নিলাম আমার নিজের মতো করে। তো আমি চাচ্ছিলাম যে আমি যে ডেস্কটপটি কিনেছি বা যে ডেস্কটপটিতে যে পার্টস গুলো আমি ব্যবহার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারা যারা ডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছেন তাদেরকে আমার অভিজ্ঞতার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখন আপনারা হয়তোবা অনেকেই বলতে পারেন যে ভাই, আমি ডেস্কটপ কিনবো না ল্যাপটপ কিনবো, অর্থাৎ আমিও কম্পিউটার কিনতে চাচ্ছি, তো সেক্ষেত্রে ডেস্কটপ কেনাটা ভালো হবে নাকি ল্যাপটপ কেনাটা ভালো হবে? তো দেখুন, সহজ এবং সিম্পল ভাষা যদি বলা হয়, ডেস্কটপের কিছু সুবিধা অসুবিধা রয়েছে, ল্যাপটপেরও কিছু সুবিধা অসুবিধা রয়েছে। এগুলো মোটামুটি আপনারা সকলেই জানেন। তো আমি সংক্ষেপে যদি বলি যে ল্যাপটপের সব থেকে বড় সুবিধা যেটি, সেটি হচ্ছে দুইটি। তো একটি হচ্ছে এটা ক্যারি করা যায়, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যায়। আর দ্বিতীয় নাম্বার সুবিধাটি হচ্ছে এটাতে চার্জিং ব্যাকআপ পাওয়া যায়, অর্থাৎ ব্যাটারি থাকার কারণে এটাতে আপনি চার্জ ব্যাকআপ পাবেন। আর ডেস্কটপের আচ্ছা, আর ল্যাপটপের ক্ষেত্রে আরেকটা কিছু অসুবিধা আছে। যে অসুবিধাগুলো হচ্ছে যে আপনার হয়তোবা ল্যাপটপ একটা সেন্সিটিভ জিনিস, হয়তোবা দেখা যাচ্ছে কোথাও কোনো কারণে আঘাত লাগলে হয়তোবা আপনার ডিসপ্লেটা প্রবলেম হতে পারে, বা হয়তোবা আপনার শখের একটা ল্যাপটপ আপনি 50-60 হাজার 1 লাখ টাকা দিয়ে আপনি কিনেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সামান্য একটুতেই আপনার যদি প্রবলেম হতে পারে, অথবা একই কনফিগারেশনের একটা ডেস্কটপ এর থেকে ল্যাপটপের পারফরমেন্স আপনি কম পাবেন। অর্থাৎ সহজভাবে যদি বলি যে আপনি ল্যাপটপের থেকে ডেস্কটপের পারফরমেন্স, কাজের যে পারফরমেন্স, এটা আপনি অবশ্যই অবশ্যই অনেক বেশি পাবেন। তো এখন আমি ডেস্কটপ নিয়েছি এই জন্য যে কাজের পারফরমেন্স ভালো পাওয়ার জন্য। তো আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো শেয়ার করব সেগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত। আমি কাউকে আপনাদেরকে পরামর্শ দেব না বা আপনাদেরকে বলবো না যে আপনারা এই এই জিনিসগুলো কিনেন, আমি কিনেছি তাই আপনাদেরকে কিনতে হবে, এরকম কোনো বিষয় না। আপনারা আপনাদের ইচ্ছা মতো, আপনারা যেভাবে আপনাদের মন চায় সেভাবে আপনারা আপনারা এই বিষয়গুলো কিনতে পারেন বা আপনাদের মনের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো চলুন প্রথমে বলে দিই যে একটা ডেস্কটপ কম্পিউটারকে সাজাতে গেলে কি কি কম্পোনেন্ট লাগে বা কি কি আসলে পার্টস প্রয়োজন হয়। প্রথমেই যে জিনিসটাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রসেসর। এরপর লাগে মাদারবোর্ড, র্যাম, গ্রাফিক্স কার্ড কিছু ক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়, হয়তোবা যারা দেখা যাচ্ছে অনেক ভালো গেমিং পিসি বানাতে চান তাদের ক্ষেত্রে খুব ভালো মানের গ্রাফিক্স কার্ডটা লাগে, অথবা দেখা যাচ্ছে অফিসিয়াল ওয়ার্কের জন্য হয়তোবা কিছু কিছু প্রসেসরের সঙ্গে আর কি গ্রাফিক্স থেকে থাকে, অর্থাৎ আলাদাভাবে গ্রাফিক্স কার্ড কেনা প্রয়োজন হয় না। তো 5 নম্বরে আসি আমরা, এসএসডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ। তো এই এসএসডি কার্ডটা আপনি পারতপক্ষে চেষ্টা করবেন অবশ্যই যেন আপনি এসএসডিটা নেন, অর্থাৎ এসএসডি না হলেও চলে, কিন্তু এসএসডি তে এখন অনেক বেশি পারফরমেন্স পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র হার্ড ডিস্ক দিয়ে, যেমন এই যে 6 নম্বরে হার্ড ডিস্ক ড্রাইভ অর্থাৎ এইচডিডি যেটাকে বলা হয়, তো শুধুমাত্র হার্ড ডিস্ক দিয়ে যদি আপনি আপনার কম্পিউটারটাকে চালান তাহলে সেক্ষেত্রে আপনি যে পারফরমেন্সটা পাবেন, আপনি যদি একটা এসএসডি কার্ড লাগিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনি কয়েক গুণ বেশি ভালো পারফরমেন্স পাবেন। কয়েক গুণ, সেক্ষেত্রে 5-6 গুণ, 8 গুণ, অনেক ক্ষেত্রে 10 গুণও হতে পারে, আপনি সেটা ভালো বেটার পারফরমেন্স পাবেন শুধুমাত্র একটা এসএসডি কার্ড লাগানোর কারণে। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয় যে এসএসডি কার্ডের মধ্যে আর একটা ভার্সন রয়েছে যেটাকে বলা হয় M.2 NVMe। এটাই বিষয়টাকে আপনারা একটু মাথায় রাখবেন, এটা এসএসডি থেকে আরেকটু আপগ্রেড। হ্যাঁ, তো আপনারা যদি সম্ভব হয় আপনাদের পক্ষে যে আপনারা M.2 লাগাবেন তাহলে সেটা আরো বেটার। এখন পর্যন্ত কম্পিউটার জগতে সব থেকে বেটার ইনস্টলমেন্ট, অর্থাৎ ফাস্ট স্পিডের ক্ষেত্রে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হচ্ছে M.2 NVMe। তো সেটা যদি সম্ভব না হয় আপনারা অবশ্যই মিনিমাম একটা এসএসডি কার্ড লাগিয়ে নেবেন, এটা অবশ্যই আপনার কম্পিউটার পারফরমেন্সের জন্য, অর্থাৎ কম্পিউটারের স্পিডটাকে অনেক বেশি ত্বরান্বিত করবে। এরপরে আসি আমরা পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই, অনেকেই পাওয়ার সাপ্লাইকে গুরুত্ব দেন না, কিন্তু আমি বলবো অবশ্যই অবশ্যই
পাওয়ার সাপ্লাইর প্রতি আপনাদের আলাদা একটা নজর দেওয়া উচিত। কারণ পাওয়ার সাপ্লাইটা হচ্ছে কম্পিউটারের ভোল্টেজের মেন, অর্থাৎ মেন পাওয়ার। আপনার কম্পিউটারে যদি ভালো মানের পাওয়ার সাপ্লাই না হয়, অর্থাৎ বিদ্যুৎ ভোল্টেজের যদি কম বেশি হয় বা অর্থাৎ পাওয়ারের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার পিসি যত দামি হোক বা যত ভালো মানেরই হোক, ভালো কনফিগারেশনেরই হোক, সেক্ষেত্রে আপনি ভালো পারফরমেন্স পাবেন না। তো আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই পাওয়ার সাপ্লাই তাকে আপনি আলাদা নজরে দেখবেন। তো এরপরে আসি আমরা ক্যাচিংটাকেও আপনি অবশ্যই ভালো একটা মানের একটা ক্যাচিং আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর স্পিকার, মাউস, কিবোর্ড এগুলো আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আপনার যেরকম রুচি, আপনি যেরকম ইচ্ছা, আপনার যেরকম সামর্থ্য, আপনি সেরকম ব্যবহার করতে পারেন। অ্যান্ড দেন ফাইনালি আসে মনিটর। তো মনিটরটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আমি একটা খুব সাদামাটা সিম্পল মনিটর ইউজ করবো। হ্যাঁ, আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু অনেকের হয়তো বা দেখা যাচ্ছে অনেকেই গেমিং পিসি বিল্ড করতে চায়, সেক্ষেত্রে মনিটরটা একটু বড় হলে দেখার সুবিধা হয়। অথবা যারা এডিটিং এর ভালো মানের প্রফেশনাল এডিটিং এর কাজ করেন, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মনিটরটা সবসময় মনিটরের উপর চোখ রাখতে হয়। সবসময় মনিটরটা বিভিন্ন অংশে বিভিন্ন দিকে অর্থাৎ দৌড়ায় বেড়াতে হয় আর কি মনিটরের উপর। তো সেক্ষেত্রে মনিটরটা যদি ভালো মানের, ভালো রেজুলেশনের অর্থাৎ এবং স্ক্রিনটা যদি বড় না হয়, সেক্ষেত্রে আসলে এডিটিং এর কাজগুলো করতে অনেক অসুবিধা হয়। তো চলুন আসলে এখন ব্যক্তিগতভাবে আমি এই কম্পোনেন্ট গুলো কি কি নিয়েছি, অর্থাৎ আমার কম্পিউটারে কি কি অ্যাডজাস্ট করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আবারও বলছি যে এগুলো সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত, আমি যা যা কিনেছি, যা যা ইউজ করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে আপনারা আপনাদের মতো সম্পূর্ণরূপে আপনাদের নিজ স্বাধীনতার বলে আপনারা যা যা কিনতে চান কিনতে পারেন। তবে এখানে কিছু কিছু অভিজ্ঞতার বিষয়গুলো আমি আবারও শেয়ার আপনাদের সাথে করব। তো প্রথমেই আসবো আমরা প্রসেসর। তো প্রসেসর কেনার ক্ষেত্রে আপনারা গুরুত্ব দিবেন যে আসলে প্রসেসরটা আপনারা কোন জেনারেশনে নিচ্ছেন। সবসময়ের জন্য চেষ্টা করবেন লেটেস্ট জেনারেশনের, যেটা এখন পর্যন্ত 9 জেনারেশনের যে প্রসেসর গুলো, অর্থাৎ প্রসেসর কোম্পানিগুলো এখন পর্যন্ত তাদের 9 জেনারেশন পর্যন্ত আপগ্রেড করেছে। তো আমি প্রসেসর হিসেবে কিনেছি ইন্টেল i5 9 জেনারেশন 9400F প্রসেসর। এই যে প্রসেসরটি আপনারা দেখতে পাচ্ছেন। ও আরেকটি কথা বলে রাখি যে আমার এই ভিডিওতে কোনো কম্পোনেন্টস অর্থাৎ কোনো পার্টসের দাম নিয়ে আমি আলোচনা করব না, শুধুমাত্র কি কি জিনিস আমি ব্যবহার করেছি বা আমি কিনেছি। এখন যে ভিডিওটি করছেন আমার সেই ভিডিওটি সম্পূর্ণ আমার এই কম্পিউটার থেকে করা। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন, যদি আপনাদের বাজেট কোনো প্রবলেম না থাকে, আপনারা অবশ্যই লেটেস্ট কনফিগারেশনের জিনিসগুলো কেনা। তো প্রসেসরের ক্ষেত্রে যেটি বলতে হয় যে ইন্টেলের প্রসেসরও আপনি ইউজ করতে পারেন, অথবা AMD যে রাইজেন সিরিজগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে প্রসেসর যদি ইন্টেলের ইউজ করেন, সেক্ষেত্রে মাদারবোর্ডটা আলাদা হয়, এবং রাইজেন যদি ইউজ করেন অর্থাৎ AMD রাইজেন ইউজ করলে সেক্ষেত্রে মাদারবোর্ডটা আলাদা হয়। তো এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে প্রসেসর কেনার সময় এটি গুরুত্ব সহকারে আপনাদেরকে বিবেচনা করতে হবে। আমার এখানে যেটি অভিজ্ঞতা হয়েছে, আমি যেটা বুঝেছি আর কি, যে আপনি আপনার যে মাদারবোর্ডটা যদি আপনি i5 অর্থাৎ ইন্টেলের প্রসেসর নিয়ে থাকেন, আপনি যদি পরবর্তীতে ইন্টেল বাদ দিয়ে আপনার কম্পিউটারে আপনি যদি চান যে আপনি AMD এর প্রসেসর অ্যাডজাস্ট করবেন, তাহলে সেটা আপনি করতে পারবেন না, কারণ তাদের সেটআপ গুলো আলাদা। তো আপনাকে এখন যদি আপনি ইন্টেল ব্যবহার করেন, আপনার যে মাদারবোর্ডটা আপনি এখন কিনবেন সেই মাদারবোর্ডে আপনাকে নেক্সটেও দেখা যাচ্ছে ইন্টেলেরই প্রসেসর ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যদি i5 আমি এখন ব্যবহার করছি, আমি হয়তো চাইছি যে আমি i7 ইউজ করবো, হ্যাঁ সেটা সম্ভব, অসুবিধা নেই, সেটা নির্ভর করবে মাদারবোর্ডের উপরে। তো চলুন এরপরে আমরা মাদারবোর্ডে আসি। আমি মাদারবোর্ড নিয়েছি গিগাবাইটের B365M HD3 এই মাদারবোর্ডটি। মাদারবোর্ড কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি মূলত এখন বর্তমানে একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে SSD কার্ড আমি লাগিয়েছি ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিনের। তো আপনারা যদি চান যে হয়তো বা এখন যেহেতু SSD কার্ড থেকে M.2 স্লটের M.2 NVMe এর দামটা একটু বেশি এবং পারফরমেন্সও অনেক বেশি, এটা আমি একটু আগে আপনাদের বললাম। তো সেক্ষেত্রে
আপনারা যদি চান যে এখন আপনি হয়তো বা এসএসডি লাগাবেন কিন্তু পরবর্তীতে আপনি এনভিএমই একটা লাগাবেন, M.2 এনভিএমই লাগাবেন, তো সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডে আপনি এমন একটা মাদারবোর্ড নিলেন যেখানে হয়তো বা দেখা যাচ্ছে M.2 স্লটটা নাই, অর্থাৎ এই যে দেখুন এখানে আমার এই মাদারবোর্ডটাতে কি কি কনফিগারেশন রয়েছে সেগুলো দেখাচ্ছে। গিগাবাইট এত গেমিং ল্যান আছে, এখানে PCIe Gen 3 M.2 স্লট আছে দেখুন, হ্যাঁ এই যে M.2 স্লট। একটু নিচের দিকে যদি আসি, হ্যাঁ দেখুন এই যে NVMe M.2 কানেক্টর, অর্থাৎ আমার এই মাদারবোর্ডটাতে NVMe M.2 কানেক্টর রয়েছে, অর্থাৎ NVMe স্লট রয়েছে। আমি চাইলে এখন আমার এই SSD-টাকে হয়তো বা 2 বছর বা 3 বছর বা 5 বছর পর আমি যদি মনে করি যে না আমার এই পিসিটাকে একটু আমি আপগ্রেড করে নেব, তখন সেক্ষেত্রে আমি আমার এই SSD-টাকে চেঞ্জ করে আমি M.2 NVMe একটা লাগিয়ে নিতে পারি। কিন্তু যে বিষয়টি বলতে চাইছি যে আপনার মাদারবোর্ডে যদি এই M.2 স্লটটা না থাকে বা কানেক্টরটা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আসলে NVMe M.2টা লাগাতে চাইলেও আপনি লাগাতে পারবেন না। এই জন্য মাদারবোর্ডটাকে সিলেক্ট করার পূর্বে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো এরপরে আসি আমরা র্যামের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি কোয়ারশেয়ার কোম্পানির ভেনজেনাস LPX 8GB DDR4 র্যাম দুটো ব্যবহার করেছি আমি, অর্থাৎ 8GB 8GB 16GB। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যদি আপনারা বেটার এক্সপিরিয়েন্স চান, অর্থাৎ বেটার পারফরমেন্স চান, আপনাদের যদি বাজেট ঘাটতি না থাকে, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এখানে যে মেগাহার্টসটা রয়েছে, অর্থাৎ 2400 মেগাহার্টসের আমি নিয়েছি। তো আমার এই মাদারবোর্ডটা সর্বোচ্চ 2666 সাপোর্ট করবে। দেখুন আপনাদেরকে আমি দেখাই, আসলে 2400 মেগাহার্টসের যে র্যামটা আমি নিয়েছি, এটা নির্ভর করে আসলে মাদারবোর্ডের উপরে। তো আপনি চাইলে এর থেকে বেশি মেগাহার্টস সাপোর্টের আপনি মাদারবোর্ড গুলো নেবেন। এই কারণেই বলছি যে আপনাকে অবশ্যই মাদারবোর্ডটা যখন আপনি চুজ করবেন, সেক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার র্যামের যে মেগাহার্টসটা রয়েছে, যেমন আমার এই মাদারবোর্ডে 2666 মেগাহার্টসের বেশি এখানে সাপোর্ট করবে না। সেক্ষেত্রে আমি 2400 মেগাহার্টসের দুটো 8GB র্যাম এখানে লাগিয়েছি, অর্থাৎ 16GB র্যাম লাগিয়েছি। তো আপনারা চাইলে অবশ্যই 3200 বা 3600 সম্ভবত এরকম মেগাহার্টসেরও মাদারবোর্ড পাওয়া যায়, অর্থাৎ এর মেগাহার্টস র্যামেরও মাদারবোর্ড পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি কোয়ারশেয়ারের এই র্যামটি লাগিয়েছি। তো এরপরে আমরা আসি, যেটি বলছিলাম যে গ্রাফিক্স কার্ড। তো আসলে আমার এই প্রসেসরটিতে অ্যাটাচড গ্রাফিক্স নেই, যার কারণে আলাদাভাবে আমি ছোটখাটো একটা গ্রাফিক্স কার্ড লাগিয়েছি। তো আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড আরো অনেক হাই গ্রাফিক্স কার্ড যদি আপনাদের প্রয়োজন হয়, হয়তোবা আপনি যদি অনেক ভালো মানের ভিডিও এডিটর হয়ে থাকেন, অর্থাৎ অনেক হাই রেজলিউশনের ভিডিও এডিটিং আপনাকে করতে হয়, সেক্ষেত্রে হয়তোবা আপনাকে এর থেকে আরো বেশি ভালো কোয়ালিটির র্যাম গ্রাফিক্স কার্ড আপনাকে ব্যবহার করতে হতে পারে। তো আমি এটা ব্যবহার করেছি, অর্থাৎ Asus Nvidia GeForce GT 710 2GB র্যাম এই গ্রাফিক্স কার্ডটি আমি ব্যবহার করেছি। তো এরপরে আসি আমরা SSD, অর্থাৎ SSD যে কথাটি আমি অনেক গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলছিলাম, আমি এই SSD-টি লাগিয়েছি ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিনের। তো আপনারা চাইলে আরো অনেক ব্র্যান্ড রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন, আমি কোনো ব্র্যান্ডের কথা বলছি না। আচ্ছা বলে দিই, অথবা আপনারা ট্রান্সেন্ট ব্যবহার করতে পারেন, অথবা কোয়ারশেয়ারও ব্যবহার করতে পারেন। এগুলো আসলে বেটার কোয়ালিটির, হ্যাঁ একেবারে যেটা বেটার কোয়ালিটি, এটা বলা যায় বেস্ট কোয়ালিটির আর কি এসএসডি কার্ড বা কম্পোনেন্টস। এরপরে আসি আমরা হার্ড ডিস্ক ড্রাইভ। তো আপনার যদি হার্ড ডিস্ক ড্রাইভ অনেক বেশি প্রয়োজন হয়, আপনি অনেক বেশি ব্যবহার করতে পারেন। যেমন আমি তোশিবার 1 টেরাবাইট এই SATA হার্ড ডিস্ক ড্রাইভটি ইউজ করেছি এখানে। তো আমি এমন অনেককে দেখেছি যে হয়তো বা 2 টেরাবাইট বা 4 টেরাবাইটেরও হার্ড ডিস্ক তাদের প্রয়োজন হয়, আবার এমন অনেককে আমি দেখিয়েছি যে তারা শুধুমাত্র 120GB বা 256GBর এসএসডি কার্ড লাগিয়ে তারা কাজ চালিয়ে নেয়, অর্থাৎ তাদের এক্সট্রা কোনো হার্ড ডিস্ক ড্রাইভ লাগানোর প্রয়োজনই পড়ে না। তো যাই হোক, এটা নির্ভর করবে আপনার উপরে। এরপরে মোস্ট যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, যেটা আমি এর আগেও বলেছি। তো আমি পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি কোয়ারশেয়ারের
দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ভালো, অনেক অনেক ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। এটা কর্সেয়ারের VH450 ওয়াটের 80+ হোয়াইট সার্টিফাইড নন মডুলার পাওয়ার সাপ্লাই আমি এটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে 450 ওয়াটের উপরে, আসলে এটা নির্ভর করবে আপনি আপনার পিসির কম্পোনেন্ট গুলো কিরকম, বা পিসির দেখা যাচ্ছে প্রসেসর বা পিসির গ্রাফিক্স কার্ড গুলো কিরকম, সেগুলোর উপর নির্ভর করে। 450, 550, সম্ভবত 850ও পাওয়া যায়, 1250 ওয়াটেরও পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। তো এগুলো আরো অনেক হাই কনফিগারেশনের জন্য সবাই ব্যবহার করে থাকে। তো আমার অত হাই কনফিগারেশনের প্রয়োজন হয় না, আমি এটা মিনিমাম এটা নিয়েছি কি 450 ওয়াট। তো আপনারা যেটা ব্যবহার করবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। এরপরে ক্যাসিং এর বিষয়টাতে আসি, যে ক্যাসিং এর বিষয়টা তো একেবারে অবহেলা করা ঠিক না। মোটামুটি ভালো মানের একটা ক্যাসিং আপনারা ব্যবহার করবেন। যেমন আমি ব্যবহার করেছি এই ডিলাক্স ব্র্যান্ডের ATX থার্মাল, এই ক্যাসিংটি আমি ব্যবহার করেছি। আমার কাছে ক্যাসিংটি সিম্পলের মধ্যে ভালো লেগেছে আর কি। তো এটা ক্যাসিংটা মোটামুটি ছোট সাইজের, খুব বেশি বড় সাইজেরও না। তো যাই হোক, ভালো লেগেছে আমার কাছে আর কি, খারাপ লাগেনি। এরপরে আসি আমরা ডিভিডি রাইটারের কথা। তো আসলে ডিভিডি রাইটার এমন হতে পারে যে হয়তো আপনার প্রয়োজন নেই, আপনি যার কারণে নিচ্ছেন না, অথবা আপনার প্রয়োজন হতে পারে। তো আপনি যে কোনো ভালো মানের আসুস অথবা স্যামসাং বা এই ধরনের ভালো ভালো ব্র্যান্ডের ডিভিডি রাইটারগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমার ডিভিডি রাইটার প্রয়োজন সেরকমভাবে হয় না, যার কারণে আমি ডিভিডি রাইটারটা আসলে নিইনি। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এরপরে আসি আমরা মনিটর, লাস্ট যে ইমার্জেন্সি কম্পোনেন্টটা মনিটর। তো মনিটরের কথা এর আগে যেটি বলছিলাম আমি, যে মনিটরটা অবশ্যই একটা ভালো মানের মনিটর ব্যবহার করা উচিত। যেমন আমি ব্যবহার করছি HP V194, এই মডেলটি আমি ব্যবহার করছি। তো বেশ ভালো মানের একটা মনিটর এটি। তো আপনারা চাইলে ইচ্ছা মতো আপনাদের ব্যবহার করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বললাম। আমি এই পার্টস গুলো দিয়ে আমার ডেস্কটপ কম্পিউটারকে সাজিয়েছি এবং অনেক 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 ভালো পারফরমেন্স আমি পাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্ত।